হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার এ লং ডেজ। আমি রিম্পা এবং আমি আজকে আমার চ্যানেল দ্য লিটারেচার বাস্কেটে একটা নতুন কবিতাকে অ্যানালাইসিস করতে যাচ্ছি, এক্সপ্লেন করতে যাচ্ছি। কবিতাটা খুবই পপুলার একটা কবিতা। এটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। এবার আমরা একটু জেনে নেব যে রবার্ট ব্রাউনিং কে, বা রবার্ট ব্রাউনিং মানে কোন কোন যুগের কবি, এই সমস্ত সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, রবার্ট ব্রাউনিং ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন, ঠিক আছে? তো রবার্ট ব্রাউনিং ছিলেন কিন্তু একজন ভিক্টোরিয়ান পোয়েট। উনি কিন্তু লর্ড টেনিসন, যে লর্ড অ্যালফ্রেড টেনিসন, যিনি পোয়েট লরেটও ছিলেন, তার মানে ওনার সমসাময়িক একজন ছিলেন। কিন্তু তারা দুজনেই কিন্তু দুটো মেরুতে, টেনিসন কবিতার মধ্যে দিয়ে ছবি আঁকতেন আমরা দেখেছি, আর ব্রাউনিং ছিলেন একটু মানে একটু একটু সাইকো টাইপের ওনার কবিতাগুলো, ঠিক আছে? একটু মানে মেন্টালি টাইপের আছেন, মানে ঠিক সাইকো বলা যায় না, ওনার কবিতাগুলো একটুখানি মানে মেন্টাল ব্যাপার স্যাপারের সঙ্গে মানে যুক্ত থাকে আর কি। তো টেনিসন হচ্ছে তার নাটকের মধ্যে দিয়ে সঙ্গীত আনেন, আর আর রবার্ট ব্রাউনিং তার কবিতার মধ্যে দিয়ে সঙ্গীত আনেন এবং টেনিসন তার কবিতার মধ্যে একটা ছবি আঁকেন। তো এই গেল টুকটাক। এবং রবার্ট ব্রাউনিং কিন্তু পুরো মানে ভীষণভাবে হিউম্যান সাইকোলজির সঙ্গে ডিল করেন। আর ওনার বেসিক্যালি মানে ওনার যা কিছু মেনলি মানে উৎসাহ ছিলেন, উনি উৎসাহী ছিলেন অশুভ কিছু বিষয়বস্তুর ব্যাপারে, ঠিক আছে? তো তিনি জানতেন যে মানে মানুষের যে মন, সেটা মানে সম্পূর্ণ নিখুঁত মন নয়, তার মনের মধ্যে বিভিন্ন দিক চলাফেরা করেন, যেটা আমরা দেখতে পাবো মাই লাস্ট ডাচেসে। তো ঠিক আছে, এই ছিল মোটামুটি কিছু। আর আমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছু দেখে নেব। দেখো, বলছে কি যে রবার্ট ব্রাউনিং যে কিনা কি ছিল, রবার্ট ব্রাউনিং ছিল হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট, আমি আগেই বললাম। আচ্ছা, ওনার জন্ম সালটা দেখো, উনি হচ্ছে 7th মে 1812 সালের 7ই মে জন্মগ্রহণ করেন। ওনার জন্মস্থান ছিল ক্যাম্বারওয়েল, এবং ওনার হচ্ছে বাড়িটা ছিল লন্ডনের শহরতলিতে, সাবারবান বলি আমরা, ঠিক আছে? আমরা শহরতলিকে সাবারবান বলি। আচ্ছা, ওনার মায়ের নাম ছিল সারা অ্যানা ওয়েল্ডিম্যান ব্রাউনিং। উনি ছিলেন একজন রিলিজিয়াস জার্মান স্কচ লেডি, এবং ওনার বাবা ছিলেন রবার্ট ব্রাউনিং। তিনি যে মানে রবার্ট ব্রাউনিংয়ের বাবার নাম রবার্ট ব্রাউনিংই ছিল, ঠিক আছে? ক্লার্ক ইন দ্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। দেখো, এবার ক্লার্ক মানে আমরা কিন্তু ক্লার্ক মানে জানি যে কর্নিক, কিন্তু ফরেন কান্ট্রিতে ক্লার্ক মানে কিন্তু বোঝানো হয় যে কোনো রকমের এমপ্লয়ীদেরই কিন্তু বোঝানো হয় ক্লার্ক বলে। আমরা যেটাকে শুধুমাত্র ক্লার্ক বলতে আমাদের স্কুলের বা ধরো অন্য যে কোনো জায়গায় যারা ক্লার্কের কাজ করে আর কি। আচ্ছা, তো নেক্সট ওনার রিলিজিয়ান ছিল হচ্ছে, উনি ছিলেন ইভালজিক্যাল ক্রিশ্চিয়ানিটি, উনি খ্রিস্টান ছিলেন, এবং উনি অ্যাটেন্ডেড দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন ফর সাম টাইম বাট লেফট ডিসস্যাটিসফাইড। আচ্ছা, তো তারপরে উনি বলছেন যে উনি তারপরে ওনার বাবা মার কাছে বাড়িতেই লেখাপড়া শিখেছেন। আচ্ছা, দেখো, ওনার লেখা কিছু খুব নাম করা কিছু বই যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটু দেখে নেব। কি বলছে, উনি হচ্ছে অনেক দিন ধরে উনি লিটারেচারকে সার্ভ করে গেছেন। ওনার পলিন খুব নাম করা, প্যারাসেলকাস, স্ট্যাফোর্ড 1837, পিপ্পা পাসেস, বেলস অ্যান্ড পমিগ্রানেটস 1841 to 1846, এই টাইম পিরিয়ডটা ধরে উনি লিখেছিলেন। আচ্ছা, লাস্ট ওয়ার্ক রয়েছে হচ্ছে অ্যাসোল্যান্ডো, ঠিক আছে? যেটা মেন অ্যান্ড ওম্যান রয়েছে, ড্রামাটিক্স পার্সনে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামাটিক্স পার্সনে। ভবিষ্যতে যখন ইংলিশ অনার্স নিয়ে পড়া যদি বা নেট সেটের জন্য প্রিপারেশন যারা নেবে, তাদের জন্য এইগুলো খুব, এই ড্রামাটিক পার্সনে খুব মানে ইম্পর্টেন্ট একটা, এই ড্রামাটিক পার্সন এটা। আচ্ছা, নেক্সট আছে আমাদের হচ্ছে এলিজাবেথ কিন্তু উনি কিন্তু একজন লাভার ছিলেন। উনি অনেক দিন ধরে প্রেম করেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের সঙ্গে, রবার্ট ব্রাউনিং করেছেন। তো তারপর হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, উনি নিজেও কিন্তু ছিলেন একজন ভিক্টোরিয়ান এরার একজন মানে কবি ছিলেন। উনি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ রেডি, এবং উনি ব্রাউনিংয়ের সঙ্গে ইটালিতে পালিয়েও যান।
তো উনি কোন কোন জায়গায় গেছিলেন? উনি গেছিলেন ইটালি গেছিলেন, ফ্রান্স গেছিলেন, সুইজারল্যান্ড গেছিলেন, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো গেছিলেন। এবং ওনার ওয়াইফ মারাও যায় 1861 সালে। ওনার ওয়াইফ ছিল ফিজিক্যালি চ্যালেঞ্জড লেডি। আচ্ছা, এবার ওনার লেখার মোটামুটি ছিল কি, ড্রামাটিক মনোলগ লিখতেন এবং ড্রামাটিক রোম্যান্স লিখতেন। এটা কিন্তু আমাদের রবার্ট ব্রাউনিংয়ের কথা বলা হচ্ছে। রবার্ট ব্রাউনিং লিখতেন হচ্ছে ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, যেরকম তোমার এই মাই লাস্ট ডাচেসটা আমরা দেখব যে একাই কিন্তু বলে যাচ্ছেন, ঠিক আছে, ড্রামাটিক রোম্যান্স আর কি। এটা কিন্তু ড্রামাটিক মনোলগ নয়, কারণ ড্রামাটিক মনোলগ তখনই হয়, আমরা ড্রামাটিক মনোলগ সম্পর্কে জানবো যে ড্রামাটিক মনোলগ তখনই হয় যে যখন কোনো মানে স্পিকার একাই কথা বলে যাচ্ছে, ঠিক আছে, মানে আদার ক্যারেক্টাররা শুনতে পাবে না, কিন্তু সমস্ত অডিয়েন্সটা শুনতে পাবে, সেইগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগ বলা হয়। আচ্ছা, তারপর এরপরে বলছে যে ওনার ডেথ হয়েছিল কবে? 12 অক্টোবর 1889 ওনার ডেথ হয়। এবং ওনার বডি বিউরিয়াল আছে কোথায়? পোয়েটস কর্নার ইন ওয়েস্টমিনিস্টার অ্যাবি, ঠিক আছে, এটা কিন্তু লন্ডনে, ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে। আচ্ছা দেখো নেক্সট, এবার আমরা কী করবো? এবার আমরা কবিতাটা পড়বো। দেখো বলছে কি, আচ্ছা এখানে ফার্স্টে এখানে একটা লেখা থাকে, সেটা অ্যাকচুয়ালি এটা তো ডাউনলোড করা পিকচার, তো সেই জন্য এখানে নেই, আমি লিখে দিচ্ছি। দেখো এই লেখাটা থাকবে এই রকম একটা জায়গায় এই লেখাটা থাকে। এখানে লেখাটা থাকে হলো ফেরেরা, একটু বুঝে নিও তোমরা। হচ্ছে FERRA, অ্যাকচুয়ালি তোমাদের বইতেই রয়েছে এটা, ঠিক আছে, তোমাদের বইতে রয়েছে, কিন্তু এই ইমেজটাতে আমি দেখছি নেই এখানটাতে। তো ফেরেরা, তাই দেখো কি বলছে এবার, বলছে দ্যাটস মাই লাস্ট টাচেস পেন্টেড অন দ্য ওয়াল, মানে ওই আমার শেষ রানী যে দেওয়ালে যাকে পেন্ট করে রাখা আছে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, দেখে যেন মনে হচ্ছে যে সে কী আছে? অ্যালাইভ, অর্থাৎ সে আছে কি লাইভলি, সে কিন্তু লাইভলি রয়েছে। আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার, তাহলে দেখো ওই যে ছবিটাকে কি বলে কবি? ওই ছবিটাকে বলা হয় এ ওয়ান্ডার। নাও ফ্রা প্যান্ডলফস হ্যান্ড, এবার দেখো ফ্রা প্যান্ডলফ ইনি হচ্ছেন একজন আর্টিস্ট, ঠিক আছে, ওনার ওয়াইফের ছবি যে ইয়ে করেছে ফ্রা প্যান্ডলফ, এবং ওনার যে ছবিটা যেটা আছে সেই ছবিটাকেও রাজা অর্থাৎ ডাচ কিন্তু ইয়ে করে কিন্তু ওটাকেও কিন্তু ফ্রা প্যান্ডলফই বলে, ঠিক আছে, ওই ছবিটার নাম ফ্রা, মানে ডিজাইনটাকে ফ্রা প্যান্ডলফ বলে। তো বলছে ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে, মানে একদিনের মধ্যে তাড়াতাড়ি করে কাজ করেছে। অ্যান্ড দে অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ তাহলে যদি কোশ্চেন পড়ে যে হাউ লং ডিড ফ্রা প্যান্ডলফ টেক টু ড্র দ্য পিকচার অর টু পোর্ট্রেট দ্য পিকচার, তাহলে বলতে হবে কি এ ডে, ঠিক আছে, মাত্র একদিনের মধ্যে উনি কিন্তু তৈরি করেছিলেন। তারপরে বলছে উইল্ট প্লিজ ইউ সিট, মানে কি ভীষণই মানে হসপিটালিটি দেখাচ্ছে আর কি, যে তুমি কি একটু দয়া করে বসবে, অ্যান্ড লুক অ্যাট হার, এবং তার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, এই দেখো এখানেই বলছে যে ফ্রা প্যান্ডলফ বলা হয়, উনি আর কি ফ্রা প্যান্ডলফ বলেন ডিজাইনের মাধ্যমে, মানে ওই ডিজাইনটাকে উনি ফ্রা প্যান্ডলফ বলেন। নেক্সট বলছে যে বলছে কি যে ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, কেন কি বলছে দেখো ফর নেভার স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্স কাউন্টেন্যান্স, তো কী বলছে যে তুমি এখানে বসো এবং দেখো তাকে, কেন দেখো? কারণ ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, কারণ তোমার মতন এরকম অচেনা কেউ আসেনি, দ্যাট পিকচার্স কাউন্টেন্যান্স, যে এই ছবিটার মুখোমুখি, ঠিক আছে, এই যে মুখের যে ছবি তার যে গভীরভাবে যে একটা মানে যে একটা আভা বেরিয়ে এসছে, এইটা কেউ অনুভব করতে পারে না। হচ্ছে কি দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, মানে কি এর যে আসল যে অর্থ, এই ছবিটার যে আসল অর্থ সেটা কেউ বুঝতে পারে না। বাট টু মাই সেলফ দ্য টার্ন, তাই জন্যে তারা ছবিটা দেখে তারা তো কিছু বুঝতে পারে না, তাই জন্য তারা তারপরে কোথায় আসে? তারা আমার দিকেই আবার আমারই শরণাপন্ন হয় আর কি, আমার দিকেই আসে। এবার দেখো কেন আসে? সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, কেন কি? কারণ আমি যেহেতু পর্দাটা সরিয়ে ছবিটা দেখাই, সেই জন্য ছবিটা দেখার জন্য তাদের তো আমার কাছে আসতেই হবে। তো কবি দেখো এখানে বলছে স্পিকার কিন্তু প্রচণ্ড
একটু কী বলবো, মানে পজিটিভ, ঠিক আছে। এখানে যে স্পিকার আছে ইনি কিন্তু ভীষণ পজিটিভ। তো দেখো বলছে কি, তারপরে বলছে অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি, এবং মনে হলো তারা যেন আমাকে জিজ্ঞেস করছে, ইফ দে ডাস্ট, মানে কি, যে যদি তারা আমাকে জিজ্ঞেস করার মতন সাহস পায়, তাহলে আমাকে জিজ্ঞেস করতো কি, যে হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, কীভাবে এইরকম একটা আভা, এরকম মানে এত আনন্দ ওই মুখটার মধ্যে কীভাবে বেরিয়ে আসে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন, তাই তুমি প্রথম নও যে আমার কাছে এটা জিজ্ঞেস করে, মানে কি আমরা এখানে বুঝতে পারছি কি যে এনভয় এসছে, মানে যার সঙ্গে উনি কথা বলছেন তিনিও তারপরে কি বলছে, বলছে যে স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, তো শুধুমাত্র এমন নয় যে এই আভা তার হাজব্যান্ডের মানে আশাতেই শুধুমাত্র যে মানে ফুটে উঠেছে এমন নয়, এই যে প্রেজেন্স অনলি মানে কল দ্যাট স্পট অফ জয়, অর্থাৎ কি তার গালে যে আমরা যে হাসলে, যে এরকম আমরা যে হাসলে যে একটা টোল পড়ে না গালে, এই টোলগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। ওই গালে যে টোল পড়ে সেটাকে বলা হচ্ছে দ্যাট স্পট অফ জয় ইন্টু দ্য ডাচেস চিক। তো সেই ওই ডাচেসের গালে যে স্পট অফ জয় যেটা দেখা যাচ্ছে, পারহ্যাপস ফ্রা প্যানলভ চান্স টু সে, হয়তো ফ্রা প্যানলভ এটা বলার সুযোগ পেয়েছিল যে হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, তো বলছে যে সেটা বলে ফেলেছিল কি, যে তার পত্নীর পোশাকটা বোধহয় একটু কবজি পর্যন্ত ঝুলে আছে, বা মানে রঙের সাধ্য নেই যে ওই হালকা আধো লজ্জার আভাটুকু যা তার গলা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে তাকে ছবিতে ধরতে পারে, ঠিক আছে। বলছে যে তাহলে এই লাইনটার মানে কি, বলছে দেখো হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, তো বলছে কি তার ওই যে পোশাকের যে আভা, ঠিক আছে, লজ্জার যে আভা আর কি, সেটা এই হ্যাঁ পোশাকটা যেটা সে পরে আছে সেটা বোধহয় তার এই লেডির কবজিটা একটু বেশি মানে ঢেকে রেখেছে, এই কথাটা বলার সুযোগ পেয়েছিল ফ্রা প্যানলভ, যেহেতু ছবি আঁকছিল। অথবা হয়তো পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, মানে যে ওর হয়তো যে মানে রঙের হয়তো সাধ্য নেই যে ওই যে সুন্দর যে আভা যেটা মুখ দিয়ে ফুটে বেরোচ্ছে সেটা তার মানে গলা পর্যন্ত যেটা শেষ হয়ে গিয়েছে, তার মানে তারপরে তো আর তার লেডির তো আর কোনো মানে বডি পার্টস তো আর কিছু দেখা যাচ্ছে না, গলা পর্যন্ত দেখা যাচ্ছে, আর পুরোটা ওই মানে চিন্তা করে দেখা যায় ফরেনাররা যেরকম ধরনের মানে ড্রেস পরে আর কি, তো তাতে করে ও মানে আর তো বডি পার্টস কিছু দেখা যাচ্ছে না, তো সেই জন্য গলা পর্যন্ত এসছে, এসে বোধহয় বাকিটা হয়ে গেছে। এবার ছবি আঁকার সময় তাদের তো হাতটা তো আঁকতে হবে, তো সেই জন্যে রঙের হয়তো সেই ক্ষমতা নেই যে রং এই ছবিটা আঁকতে পারে। নেক্সট বলছে যে অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয় শি হ্যাড এ হার্ট, তো বলছে কি তার একটা হৃদয় ছিল, হাউ শ্যাল আই সে, আমি কিভাবে বলি, টু সুন মেড গ্ল্যাড। দেখো এখানটায় পড়লে বোঝা যাচ্ছে যে ওনার কিন্তু একটু স্পিকারে কিন্তু একটু সাইকিয়াট্রিক একটু কথাবার্তা ওনার রয়েছে, ঠিক আছে। বলছে যে তার একটা হার্ট আছে যেটা খুব শীঘ্রই গলে যেত, অর্থাৎ কি মানে মানে বলতে চাইছে যে তার হার্টটা খুব তাড়াতাড়ি আনন্দিত হয়ে যেত। নেক্সট বলছে টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি সে প্রশংসিত হয়ে যেত, ইমপ্রেস হয়ে যেত। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, সে যেদিকেই তাকাতো সেটাই তার ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তার চোখ তার মানে যে দৃষ্টি সেটা হচ্ছে সব দিকে ঘুরে বেড়াতো। তারপরে বলছে স্যার ইট ওয়াজ অল ওয়ান, বলছে স্যার বলছে কাকে, ওই যে এনভয় বললাম সেই এনভয়টা কি বলছে যে তার কাছে সবই ছিল এক। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে কি আমার আদর, পশ্চিমের সূর্যাস্ত যখন হতো তখন আমার আদর সেটাও যেমন এক ছিল, আবার দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমবঙ্গের সূর্যাস্ত আর আমার আদর একই জিনিস ছিল। তারপরে আবার বলছে যে দ্য বো অফ চেরিজ অফ সাম অফিসিয়াস ফুল, মানে কি দেখো এখান থেকে আমরা বুঝতে পারি যে কেউ একটা ওর ওয়াইফকে তোমার হচ্ছে কেউ একটা ওর ওয়াইফকে মানে দিয়েছিল, হয়তো চেরি ব্লুজম দিয়েছিল আর কি, সেই জন্য বলছে যে একটা চেরি গাছের ডাল তার হাতে তুলে দেওয়া, মানে কোনো এক ফুলবাগান থেকে
কোনো এক অতুৎসাহী মানে বোকার মতন কোনো এক লোক, সে হচ্ছে ফুলবাগান থেকে চেরি গাছের ডাল তার হাতে তুলে দেওয়া আর আমার আদর করা পশ্চিমের সূর্যাস্ত সবই এক ছিল তার কাছে। বলছে কি ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, মানে ওই চেরি বাগান থেকে আর কি। দ্য হোয়াইট মিউল, তো বলছে কি দেখো হোয়াইট মিউল মানে কি সাদা রঙের যে খচ্চর যেগুলো হয়, ঠিক আছে, যে প্রাসাদের সামনে যে সাদা রঙের খচ্চরগুলোর, তো বলছে যে দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাশ অ্যাট লিস্ট। তো বলছে এই লাইনটার মানে কি বলছে দেখো, যে সাদা খচ্চরের পিঠে করে চোরা এই সমস্ত প্রতিটা জিনিসের জন্য সে প্রশংসায় গদগদ হয়ে যেত। তো বলছে অর ব্লাশ অ্যাট লিস্ট, নয়তো কমপক্ষে একটা অন্তত স্মিত একটা মানে হাসির একটা রক্তিম আভা মানে ছড়াতো আর কি। আচ্ছা দেখো, এবার আমি একটু সরি বলে নিচ্ছি তোমাদের কাছে, কারণ আমি খেয়াল করিনি এই মানে এটা আমার একটা ভুলই হয়েছে। আমি এর পরে যে লাইনগুলো রয়েছে সেগুলো আমি যে এতে নেই এই মানে ইমেজটাতে আমি ঠিক খেয়াল করিনি। তো দেখো আমার কাছে যে টেক্সটটা রয়েছে তোমাদের সবার কাছেই রয়েছে, তোমার সামনে টেক্সটটা বার করো, আমি মুখে বলছি তোমরা একটু দেখে নাও। দেখো তারপরে বলছে কি যে শি থ্যাঙ্কড মেন গুড, সে লোকজনকে ধন্যবাদ দিত, সেটা হচ্ছে ভালো ব্যাপার, বাট থ্যাঙ্কড সামহাও, কিন্তু ধন্যবাদ কোনোভাবে দিত বা কীভাবে দিত সে আমি বলতে পারবো না, তার মানে এখানে সন্দেহ করছে। আই নো নট হাউ অ্যান্ড অ্যাজ ইফ শি র্যাঙ্কড মাই গিফট অফ এ 900 years old নেম। আরে আমার 900 বছরের তো প্রাচীন পরিবারের উপহারের সাথে মানে মানে কী বলছে যে 900 বছরের পুরনো একটা নাম যেটা আমি তাকে দিয়ে তার র্যাঙ্কটা হাই করেছিলাম, তার সঙ্গে বাকি সব কিছু সে মিলিয়ে ফেলতো, সব কিছু তার সঙ্গে মানে এলেবেলে উপহারের মতন হতো। এটাও যেরকম মানে 900 বছরের একটা পুরনো নাম পাওয়া যেরকম, আর মানে কোনো এক বোকা সে হচ্ছে চেরি গাছের ডাল থেকে তার জন্য ডাল ভেঙে এনে দিল, মানে চেরির গাছ থেকে ডাল ভেঙে এনে দিল, দুটোই কি এক? তো এইটাই হচ্ছে কবির মানে বক্তার বলার কথা আর কি। তো দেখো তারপরে বলছে যে হ্যাঁ হ্যাঁ ওই যে বলছে উইথ এনিবডিজ গিফট, মানে কি যার তার গিফটের সঙ্গে এই 900 বছরের পুরনো নাম সব কি এক। বলছে কি হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিং, কে এই যে প্রগলভতা, এই প্রগলভতার দায় কে নিয়েছে যে নিচু হয়ে অভিযোগ জানাবে। তাই বলছে যে ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ to make your will quite clear to such an one, and say just this or that, you disgust me। তাই কি বলছে যে তোমার এই যে বাকপটুতা যদি থাকে তা আবার আমার নেই, মানে হুইচ আই হ্যাভ নট, মানে কি বাকপটুতা, তার মানে আমরা বুঝতে পারছি কি ডাচ কিন্তু খুব ভালো কথা বলতে পারে না, মানে কথা বলার খুব পারদর্শী না আর কি। আবার বলছে তোমার যে আপত্তি যদি ওই রকম একজনের কাছে যদি পরিষ্কার করেও বলে দাও, তো হচ্ছে কি হু উডস, তাই তারপরে দেখো কি বলছে যে অ্যান্ড সে, এবং বলছে কি জাস্ট দিস অর দ্যাট, মানে দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, দেখো তোমার এইটা ওইটা এতে কিন্তু আমি তিতিবিরক্ত। হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিট দ্য মার্ক, বলছে কি যে যদি তোমার শিক্ষা গ্রহণও করে, যদিও পুরোপুরি মেনে না নিয়ে তোমার বাঁধা হয়ে মেনে নেয়, বা her wits to yours forsooth and made excuse, even they would be some stooping, and I choose never to stoop। তো বলছে যে যদিও পুরোপুরি সে মেনে না নিয়ে যদি বাধ্য হয়ে মেনে নেয়, কিংবা ধরো না মানার ও জোর দেখায়, মানে যদি ধরো মানতে চাইছে না, তাহলেও তো খানিকটা তোমাকে তো মানে মানতে তো হবেই। তাই আমি ঠিক করেছিলাম যে আমি নেভার টু স্টুপ, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে। এবার দেখো নেক্সট লাইনে কি বলছে, নেক্সট লাইন বলছে যে ও স্যার শি স্মাইলড নো ডাউট, ও মশাই কোনো মানে সন্দেহ নেই সে হাসতো। ওয়েন এভার আই পাস্ট হার বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্টাইল, মানে সেম স্মাইল, মানে কি আমাকে দেখে সে যেমন হাসতো বাকিদের দেখেও ঠিক একইভাবে হাসতো। দিস গ্রিউ আই গেভ কমান্ডস, এই হাসিটা আবার বেড়ে গেছিলো, মানে সবাইকে দেখে বেড়ে গেছিলো। আই গেভ কমান্ডস দেন অল স্মাইল স্টপ টুগেদার, আমি
হুকুম দিলাম, তারপরে সব হাসি থেমে গেল। তার মানে কি, রানী মারা গেল। দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এবং মনে হচ্ছে ওই ওই যে ছবিটা আঁকা আছে, মনে হচ্ছে না জীবন্ত দাঁড়িয়ে আছে সে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লাস্টে বলছে যে উইল্ড প্লিজ ইউ রাইজ, তুমি কি একটু দয়া করে উঠবে, মানে আপনি কি একটু দয়া করে উঠবেন। উইল্ড মিট দ্য কোম্পানি বিলো দেন, আমরা নিচে গিয়ে আরও সঙ্গীদের সঙ্গে সাক্ষাৎকার করব। আই রিপিট, আমি আরও একবার বলছি, দ্য কাউন্ট ইউর মাস্টার নো মিউনিফিসেন্স, মানে কি আপনার মালিকের কাছে, হ্যাঁ, মানে নো মিউনিফিসেন্স মানে আমি কোনো রকম কোনো কিন্তু জেনারসিটি, মানে আমি কিন্তু শুধুমাত্র জেনারসিটি চাই আর কি। ঠিক আছে, মানে কি ভদ্রতা। is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed, তাই ওনার শুধুমাত্র ওই ভালো ব্যবহারটুকুই আমি চাই, তাই আমার কাছে কোনো রকম কোনো যৌতুক দেওয়া এ সমস্ত কিন্তু চলবে না। আমি একদম কঠোরভাবে সেটাকে আমি কিন্তু না ডিসঅ্যালাউ করব, মানে একদম অনুমতি দেব না, আমাকে যেন কোনো রকম যৌতুক না দেওয়া হয়। দো হিজ ফেয়ার ডটার সেলফ, তবে তার সুন্দরী কন্যার স্বার্থে, অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং, যেটা আমি প্রথমেই বলেছি, ইজ মাই অবজেক্ট, মানে তার সুন্দরী কন্যাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। তাই চিন্তা করে দেখো, একটা ওয়াইফকে মেরে আবার একটা মানে নতুন বিয়ে করতে যাচ্ছে। তারপরে বলছে নো উইল গো টুগেদার ডাউন স্যার, না চলো আমরা একসঙ্গেই নিচে যাই, মানে চলুন একসঙ্গে নিচে। তারপর বলছে দেখো কি, যে নোটিস নেপচুন, দেখো নেপচুনটাকে দেখো, দ্য টেমিং এ সি হর্স থট আ রিয়ালিটি, দেখো ও যেন সে সি হর্স অর্থাৎ যে সমুদ্রের অশ্ব, মানে দেখবে কিছু কিছু এক ধরনের মূর্তি আছে না, যেখানে এরকম একটা হর্স এরকম প্রথম ওপরের দুটো পা তুলে আছে, আর একটা মানে মূর্তি, মানে এটা হচ্ছে ফরেনার একটা ইয়ে আছে, নেপচুনের একটা মূর্তি আছে আর কি। ঠিক আছে, যে মূর্তিটাকে কী করছে, ওই সমুদ্রের রহস্যটাকে তখন বশ মানাচ্ছে। বলছে কি এর থট এ রিয়ালিটি, এটা কিন্তু একটা দুর্লভ একটা জিনিস, মানে ওই যে ভাস্কর্য যেটা ছিল ওটা একটা দুর্লভ ভাস্কর্য। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর্মে, যেটা ক্লজ অফ ইন্সবার্গ, মানে ইন্সবার্গ একটা হচ্ছে জায়গা, সেখানকার ক্লজ অফ ইন্সবার্গ সে হচ্ছে এই ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছিল, এটা আমার জন্য। তো এই গেল আমাদের পুরো স্টোরি, এই কবিতাটার অ্যানালাইসিস। ঠিক আছে, এবার দেখো তোমরা এখানে একটু দেখে নাও, আমি আর লাইন বাই লাইন বলছি না, এখানে দেখে নাও, এটা পজ করে তোমরা দেখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো, যে তোমাদের পড়ার সুবিধার জন্য আর কি, যে কি বলতে চেয়েছে আর কি। এখানে মোটামুটি আমি এই 24 লাইন পর্যন্ত এরকম দিয়ে রেখেছি। আর বাকিটা আমি দিয়ে দেবো, বাকিটা আমি কমেন্ট সেকশন করো যে তোমাদের কি এই লাইনগুলো কি লাগবে কি না, যদি কমেন্টে তোমরা জানাও, তাহলে আমি বাকি আরও যে 56 লাইন পর্যন্ত রয়েছে, 25 থেকে 56, আমি সেই লাইনের এক্সপ্লেনেশনে এইভাবে দিয়ে দেবো। তোমরা এগুলো একটু ভিডিও একটু পজ করে এগুলো তোমরা লিখে নিও, যাদের সুবিধা হবে। যদি মনে করো যে এগুলো দরকার আরও, তাহলে আমি বাকি লাইনগুলো দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, এটাতে কিছুই হয় না, একটু আমাদের একটু মানে ভালো লাগে আমাদের ইউটিউবারদের। আর তার থেকে বড়ো কথা, আমরা তো এখন ইউটিউবার হয়েও উঠতে পারিনি ঠিক করে, আমরা তো সবে ভিডিও বানাচ্ছি, তো এগুলো আমাদের ভীষণভাবে উৎসাহ দেয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো।